হসপিটালের অপারেশন থিয়েটারে ডাক্তাররা তার সর্বোচ্চ দিয়ে রোগীকে বাঁচানোর চেষ্টা করছেন, কিন্তু তাদের সকল চেষ্টাকে বৃথা করে দিয়ে হার্টবিট মনিটরে ভেসে উঠল ফ্ল্যাটলাইন। আরও কিছু লক্ষণ পরীক্ষা করে ডাক্তার মনে করলেন রোগী মৃত, অর্থাৎ ক্লিনিক্যালি ডেড। কারণ সাধারণত একটা জীবিত মানুষের ভিতরে তারা যে ধরনের হার্টবিট বা ব্রেইন অ্যাক্টিভিটি অবজার্ভ করেন সেটা তারা পাচ্ছিলেন না। কিন্তু কিছুক্ষণ পরে সবাইকে অবাক করে দিয়ে সেই রোগীর ভিতরে আবার জীবনের চিহ্ন দেখা যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, যেই সময়টাতে ওই রোগীর কোনো ডিটেক্টেবল হার্টবিট ছিল না বা ব্রেইনে তেমন কোনো অ্যাক্টিভিটি ছিল না, মৃত্যুর একদম দ্বার প্রান্তে দাঁড়িয়ে ওই সময়টাতে মানুষ আসলে কি দেখে, কি এক্সপিরিয়েন্স করে? এই যে মৃত্যুর একদম কাছাকাছি চলে যাওয়া অথবা সাময়িক সময়ের জন্য ক্লিনিক্যালি ডেড হওয়ার যে এক্সপিরিয়েন্সটা, এইটাকে বলা হয় নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স। এই নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স টার্মটাকে পপুলার করে তোলেন একজন আমেরিকান ডক্টর এবং ফিলসফার রেইমন্ড মুডি। এইসব নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স পাওয়া মানুষগুলো ওই সময়টাতে আসলে যেসব কনশাস, রিয়েলিস্টিক এবং ফ্যাসিনেটিং জিনিসগুলো এক্সপিরিয়েন্স করে বা দেখে, সেগুলো নিয়ে আজকের ভিডিওটাতে আলোচনা করব। মূল আলোচনাটা আমি ডক্টর রেইমন্ড মুডি এর বিখ্যাত বই লাইফ আফটার লাইফের উপরে ভিত্তি করে করার চেষ্টা করব। এই বইটা 13 মিলিয়নেরও বেশি কপি বিক্রি হয়েছে। এই বইটাতে তিনি অনেকগুলো নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স নিয়ে রিসার্চ করে একটা চিত্র আমাদের সামনে তুলে ধরেছেন। সুতরাং আজকের ভিডিওতে আমরা যারা মৃত্যুর একদম দ্বার প্রান্ত থেকে ফেরত এসেছেন তাদের অভিজ্ঞতাটা বোঝার চেষ্টা করব। আর এই ভিডিওটার শেষে আমরা একটা প্রশ্নের উত্তর খুঁজে বের করার চেষ্টা করব। আর সেই প্রশ্নটা হচ্ছে, এই যে হাজার হাজার মানুষ তাদের নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স শেয়ার করেছে, অনেকেরই তো ওই সময়টাতে কোনো ডিটেক্টেবল হার্টবিট অথবা ব্রেইনে তেমন কোনো অ্যাক্টিভিটি ছিল না। আর সেটা যদি না থাকে তাহলে ওই সব মানুষের পক্ষে কি ওই সময়টাতে এত কনশাস এবং রিয়েল এক্সপিরিয়েন্স অনুভব করা সম্ভব? আর সেটা যদি সম্ভব হয়, তার মানে কি আসলে এইটা যে আমাদের ব্রেইনই সব কিছু না? আমাদের ভিতরে কি এমন কিছু আছে যেটা আমাদের শরীরের মৃত্যুর সাথে সাথে শেষ হয়ে যায় না? আর এই সব কিছু নিয়ে আলোচনা করার জন্যই আমি ডক্টর রেইমন্ড মুডির লাইফ আফটার লাইফ এবং দ্য প্রুফ অফ লাইফ আফটার লাইফ, এই দুইটা বইয়ের পাশাপাশি আরও কিছু নিয়ার ডেথ রিসার্চারের কিছু বই, ওয়েবসাইট এবং ইন্টারভিউয়ের রেফারেন্স ব্যবহার করব। তবে শুরুতেই একটা ডিসক্লেমার দিয়ে রাখা ভালো যে আজকের ভিডিওটাতে আমরা কথা বলছি নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স নিয়ে, অর্থাৎ যারা মৃত্যুর খুব কাছাকাছি চলে গিয়েছিলেন বা যাদেরকে মনে করা হয়েছিল ক্লিনিক্যালি ডেড, কিন্তু তারা কিন্তু আবার ফেরত এসেছেন, আমরা তাদের অভিজ্ঞতাগুলো নিয়ে কথা বলছি। কিন্তু যারা প্রকৃতপক্ষেই মারা যান, তারাও কি মৃত্যুর সময় এই একই জিনিসগুলো এক্সপিরিয়েন্স করেন কিনা সেটা আমি জানি না, বা সেটা এই ভিডিওতে আলোচনা করছি না। নিয়ার ডেথ এক্সপিরিয়েন্সের অভিজ্ঞতা কেমন সেটা বর্ণনা করার আগে দুইটা জিনিস খুব ক্লিয়ারলি বলে রাখা ভালো। প্রথম কথাটা হচ্ছে, প্রত্যেকটা মানুষের এক্সপিরিয়েন্স ডিফারেন্ট, অর্থাৎ একটা মানুষের এক্সপিরিয়েন্সের সাথে আরেকটা মানুষের এক্সপিরিয়েন্স কখনোই হুবহু মিলে যাবে না। তাই ডক্টর রেইমন্ড মুডি অনেক মানুষের নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স নিয়ে যখন রিসার্চ করেছেন, তখন তিনি আসলে সবথেকে কমন এক্সপিরিয়েন্সগুলো, অর্থাৎ যে এক্সপিরিয়েন্সগুলো বারবার এসেছে, সেইগুলো তার বইতে হাইলাইট করেছেন। দ্বিতীয় যে জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আপনি, আমি, আমাদের ভিতরে দৈনন্দিন যে বিষয়গুলো নিয়ে আলোচনা করি সেগুলোর জন্যই কিন্তু আমাদের ল্যাঙ্গুয়েজ বা ভাষা ডেভেলপ করে। আপনি যদি আমাকে বলেন যে আমি এক গ্লাস পানি খাবো, আমি বুঝতে পারি। আমি যদি আপনাকে বলি আমি একটা চেয়ারের উপরে বসে আছি, তাহলে আপনি সেটা বুঝতে পারেন, কারণ এই জিনিসগুলো সম্পর্কে আমাদের একটা শেয়ার্ড এক্সপিরিয়েন্স এবং আন্ডারস্ট্যান্ডিং আছে। কিন্তু ওই মানুষগুলো নিয়ার ডেথ এক্সপিরিয়েন্সের সময় যেই জিনিসগুলো দেখে বা এক্সপিরিয়েন্স করে, এইগুলো তো তারা এর আগে কখনো তাদের ভাষায় প্রকাশ করে নাই, বা ওই জিনিসগুলো তো আসলে আমরা এক্সপিরিয়েন্স করি নাই। সুতরাং তারা এমন কিছু মানব সমাজের ভাষায় প্রকাশ করার চেষ্টা করছে যেগুলো আসলে আমাদের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে পুরোপুরি ব্যাখ্যা করা সম্ভব না। এই ব্যাপারটা তাদের বর্ণনায় বারবার উঠে এসেছে। এখন আমি খুব সংক্ষেপে আমার নিজের ভাষায় যারা বেঁচে ফিরে এসেছেন তাদের নিয়ার ডেথ এক্সপিরিয়েন্সটা ব্যাখ্যা করার চেষ্টা করব। আর এই এক্সপিরিয়েন্সের প্রথম স্টেপটার নাম হচ্ছে হিয়ারিং দ্য নিউজ। অর্থাৎ অনেক মানুষ তার নিয়ার ডেথ এক্সপিরিয়েন্সের অভিজ্ঞতা শেয়ার করার সময় বলেছেন, কোনো ডাক্তার বা তার আশপাশের মানুষ যখন তাকে মৃত ঘোষণা করেছে, সে সেটা শুনতে পেরেছে। এর পরের স্টেপটাকে বলা যেতে পারে ফিলিং অফ পিস অ্যান্ড কোয়াইট, অর্থাৎ এই পর্যায়ে তারা একটা ভিন্ন ধরনের শান্তি এবং নিস্তব্ধতা অনুভব করে। একজন যেমন তার অভিজ্ঞতাটাকে এইভাবে বর্ণনা করেছেন যে, আ গ্রেট অ্যাটিটিউড অফ রিলিফ, দেয়ার ওয়াজ নো পেইন অ্যান্ড আই হ্যাভ নেভার ফেল্ট সো রিল্যাক্সড, আই ওয়াজ অ্যাট ইজ অ্যান্ড ইট ওয়াজ অল গুড। কিন্তু অনেকে আবার বলেছেন তারা এই পর্যায়ে বিভিন্ন ধরনের নয়েজও শুনতে পান। কেউ আবার বলেছেন এই শব্দটা খুবই ডিস্টার্বিং ছিল, আবার কেউ বলেছেন এটা খুবই অসাধারণ একটা মিউজিক ছিল।
এর পরের স্টেপে মানুষ অনুভব করে যে তাদেরকে খুব দ্রুত একটা অন্ধকার জায়গার মধ্যে দিয়ে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। অর্থাৎ মানুষ এটা ব্যাখ্যা করার সময় ভিন্ন ভিন্ন শব্দ ব্যবহার করলেও আইডিয়াটা অনেকটা এরকম যে একটা খালি বায়ুশূন্য গুহা বা সুড়ঙ্গের মধ্য দিয়ে তাদের শরীরটাকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে, এইরকম একটা অভিজ্ঞতা তাদের হয়। এর পরের স্টেপটা খুবই গুরুত্বপূর্ণ, আর সেটা হচ্ছে আউট অফ বডি এক্সপিরিয়েন্স বা ওবিই। এই পর্যায়ে একটা মানুষ তার শরীরকে বাইরে থেকে দেখতে পারে। অর্থাৎ ব্যাপারটা অনেকটা এইরকম যে সে তার নিজের শরীর থেকে বের হয়ে গিয়েছে এবং বের হয়ে গিয়ে দূর থেকে তার শরীরটা দেখতে পাচ্ছে। উদাহরণ হিসেবে বলা যায়, কোনো একটা অপারেশন থিয়েটারে যদি অপারেশন হতে থাকে, তাহলে ওই মৃত্যু পথযাত্রী ব্যক্তিটা তার শরীর থেকে বের হয়ে এসে তার নিজের পড়ে থাকা শরীর এবং ডাক্তাররা যা যা করছেন এবং রুমের ভিতরে যা যা হচ্ছে, সে দূর থেকে দর্শকের মতো সেটা দেখতে পাচ্ছে। কিন্তু তার যে সেই বডি থেকে বের হয়ে আসা একটা স্বতন্ত্র অস্তিত্ব, সেটা ভাষায় প্রকাশ করতে গিয়ে অনেকেই বলেছেন এটা আসলে আমাদের দুনিয়ার ভাষায় প্রকাশ করা সম্ভব না, এটা কমপ্লিটলি ডিফারেন্ট একটা এক্সপিরিয়েন্স। ডক্টর মুডি তার রিসেন্ট প্রুফ অফ লাইফ আফটার লাইফ বইতে আউট অফ বডি এক্সপিরিয়েন্সকে ব্যাখ্যা দিতে গিয়ে বলেছেন, এই যে তার শরীরটা অবচেতনভাবে অপারেশন থিয়েটারে পড়ে আছে, কিন্তু তার শরীর থেকে যে স্বতন্ত্র সত্তাটা বের হয়ে এসেছে, সেটাকে আপনি সোল বলেন বা জাস্ট কনশাসনেস বলেন, যেটাই বলেন, সেটা ওই রুমের ভিতরে কি ঘটছে না ঘটছে সেটা দেখতে পারে। অর্থাৎ ডাক্তার জীবন বাঁচানোর জন্য ওই সময় কি করছেন সেটা অবজার্ভ করতে পারে। পরবর্তীতে সুস্থ হয়ে ফেরত আসার পরে অনেক রোগী একদম ডিটেইলে বলতে পারেন ডক্টর কি করেছিল বা ওই রুমে কি হয়েছিল। এত ডিটেলস বর্ণনা শুনে ডাক্তাররা অনেকেই অবাক হয়েছেন। কোনো ক্ষেত্রে এমন ঘটনা ঘটেছে, ওই রুমে বা তার পাশের রুমে কি হয়েছিল, এমনকি হসপিটালের বাইরে ওই সময় কি ঘটেছিল, তারা সেটাও বলতে পারে। ব্যাপারটা আসলে এতটাই অবিশ্বাস্য যে আমি প্রথমে এটা বিশ্বাস করিনি, কিন্তু পরবর্তীতে যখন আমি দেখি ডক্টর মুডি ছাড়াও অন্যান্য নিয়ার ডেথ রিসার্চাররাও একই ধরনের কথা বলছেন, তখন আমি বিষয়টাকে আরেকটু গুরুত্ব দেওয়া শুরু করি। আমি কিছু রেফারেন্স ভিডিও শেষে অ্যাড করে দিব, আপনারাও দেখতে পারেন। And then went back to see the patient. She was still unconscious. When I went to see her in the morning, I introduced myself and she stopped me and said, "I know who you are. I remember you from last night." That puzzled me, so I said something like, "Well, I'm surprised. I thought you were unconscious when I saw you last night." And she looked at me and said, "Not in my room. I saw you talking to my roommate down the hall." She sensed my confusion and started to tell me about the conversation I had with her roommate, where we were sitting, what we were talking about, and finally she said, "And you had a striped tie on with a red stain on it." That just blew me away. I didn't know how to deal with that. I couldn't think of any logical reason, any explanation for how she could have known about that spaghetti stain. এর পরের স্টেপ হচ্ছে মিটিং আদার্স, যেখানে তারা তাদের আশপাশে আরও কিছু স্পিরিচুয়াল বিংয়ের অস্তিত্ব অনুভব করে, যারা এই মৃত্যু পথযাত্রী লোকটার যাত্রাটাকে সহজ করার চেষ্টা করে, অথবা তাদেরকে বলে তোমার মৃত্যুর সময় এখনো হয়নি, তোমাকে আবার তোমার ফিজিক্যাল বডিতে ফেরত যেতে হবে। দেখেন, এই প্রত্যেকটি স্টেপেরই কিন্তু খুব ডিটেইলড ব্যাখ্যা এবং যারা এটা এক্সপিরিয়েন্স করেছেন তাদের নিজস্ব বর্ণনায় বইটাতে তুলে ধরা আছে। আমি খুব সংক্ষেপে এটা ব্যাখ্যা করে যাচ্ছি, আপনারা যারা এই বইটা পড়বেন তারা কিন্তু এই ডিটেইল ব্যাখ্যাটা পেয়ে যাবেন। তো চলেন পরের স্টেপ, আর পরের স্টেপটা হচ্ছে দ্য বিং অফ লাইট। এটা হচ্ছে নিয়ার ডেথ এক্সপিরিয়েন্সের খুবই কমন এবং ইম্প্যাক্টফুল একটা অভিজ্ঞতা। এ পর্যায়ে মুমূর্ষ মানুষগুলো খুবই ব্রাইট একটা লাইট দেখতে পায়। মৃদু আলো থেকে আস্তে আস্তে এটা খুবই উজ্জ্বল হতে থাকে এবং এক পর্যায়ে সেটা অপার্থিব আলোকে আলোকিত হয়। কিন্তু এত উজ্জ্বল আলো হওয়া সত্ত্বেও কিন্তু এই আলোর কারণে চোখে কোনো অস্বস্তি হয় না বা দেখতে সমস্যা হয় না। নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স হওয়া মানুষগুলো বলেছেন এটা শুধুমাত্র কোনো একটা আলো না, বরং এটা আলোর তৈরি একটা পার্সোনালিটি। তারা এই আলোর সংস্পর্শে প্রচণ্ড ভালোবাসা এবং উষ্ণতা অনুভব করেছেন। এই আলোটা যেন তাকে ঘিরে রেখেছিল এবং ওই আলোর সংস্পর্শে সে সম্পূর্ণ স্বস্তি অনুভব করে এবং তার কাছে মনে হয়েছে আলোর তৈরি পার্সোনালিটিটা তাকে সম্পূর্ণভাবে গ্রহণ করেছে। তার উপস্থিতির কিছুক্ষণ পরেই সে মুমূর্ষ মানুষটার সাথে যোগাযোগ করা শুরু করে। দেখেন, এখানে যোগাযোগটা কিন্তু এরকম না যে সে বলতেছে আর মুমূর্ষ মানুষটা শুনতে পাচ্ছে, না, এরকম হয় না। কমিউনিকেশনটা অনেকটা এরকম হয় যে সে কি চিন্তা করছে সেটা অটোমেটিক্যালি মুমূর্ষ মানুষটা বুঝতে পারছে। খুব ডিরেক্ট একটা কমিউনিকেশন, যেখানে ভুল বুঝাবুঝির কোনো সুযোগ নেই। তারপরেও যারা তাদের এই অভিজ্ঞতাটা শেয়ার করেছেন তাদের ভাষায় এই কমিউনিকেশনটা অনেকটা এরকম ছিল যে
আলোর তৈরি অস্তিত্বটা তাদেরকে জিজ্ঞেস করেছে, আর ইউ রেডি টু ডাই, অর হোয়াট হ্যাভ ইউ ডান উইথ ইউর লাইফ টু শো মি? অর্থাৎ তুমি কি মৃত্যুর জন্য প্রস্তুত, অথবা এই জীবনে তুমি কি করেছো আমাকে দেখানোর মতো। কিন্তু আশ্চর্যের ব্যাপার হচ্ছে, যাদের এই নিয়ার ডেথ এক্সপিরিয়েন্সটা হয়েছে তারা বলেছেন তাদেরকে যেই প্রশ্নটা করা হলো তাদের কাছে কোনোভাবেই মনে হয় নাই তাদেরকে যে প্রশ্নটা করা হলো এটার মাধ্যমে আসলে তাদেরকে কোনো দোষারোপ করতে চাওয়া হয়েছে অথবা তাদেরকে হুমকি স্বরূপ প্রশ্নটা করা হয়েছে, এরকম কোনো ফিলিং তাদের হয় নাই। তাদের উত্তর যাই হোক না কেন, তাদের এই ফিলিংটা সবসময় ছিল যে তাদেরকে ভালোবাসা হচ্ছে এবং তাদেরকে গ্রহণ করা হচ্ছে। তারা বলেছে তাদের কাছে মনে হয়নি যে এই প্রশ্নের মাধ্যমে তাদের কাছে কোনো উত্তর বা ইনফরমেশন চাওয়া হচ্ছে, বরং এই প্রশ্নগুলো তাদেরকে তাদের নিজের জীবন সম্পর্কে সম্পূর্ণরূপে ভাবতে এবং সত্যটা খুঁজে বের করতে সাহায্য করেছে। আর এখান থেকেই শুরু হয় তার পরের স্টেপ, দ্য রিভিউ। এ পর্যায়ে মুমূর্ষ বা আমরা যেটাকে বলছি ক্লিনিক্যালি ডেড মানুষটার সামনে তার সমগ্র জীবনটা ভেসে ওঠে। অর্থাৎ ওই আলোর তৈরি অস্তিত্বটা কিন্তু আসলে তার কাছে কোনো ইনফরমেশন নেওয়ার জন্য প্রশ্ন করছিল না। এটার উদ্দেশ্য ছিল ওই মানুষটার চিন্তার জগৎকে জাগিয়ে তোলা, যাতে করে সে তার সমস্ত জীবনে কি করেছে সেটা তার নিজের চিন্তার ভিতরেই নিজে থেকেই দেখতে পায়। কেউ কেউ বলেছে তারা তাদের সম্পূর্ণ জীবনের একটা ঘটনার পরে আরেকটা ঘটনা খুব দ্রুত দেখতে পেয়েছে। আবার কেউ কেউ বলেছে এক মুহূর্তে তাদের সমগ্র জীবন তাদের সামনে ভেসে উঠেছে। যে যেভাবেই বর্ণনা করুক না কেন, এই বিষয়ে তারা একমত ছিল যে আমাদের দুনিয়ার যে সময় সেই সময়ের কথা চিন্তা করলে মুহূর্তের মধ্যে তাদের পুরা লাইফ রিভিউটা সম্পূর্ণ হয়েছে। কিন্তু এই অভিজ্ঞতাটা যতটাই ছোট হোক না কেন, তারা বলেছিল যে তারা তাদের পুরো জীবনটাই সেখানে দেখতে পেয়েছিল এবং এই পুরো অভিজ্ঞতাটা ছিল খুবই অবিশ্বাস্য, প্রাণবন্ত এবং বাস্তব। এবং তারা এটাও বলেছিল যে তারা এই অভিজ্ঞতাগুলোর সাথে রিলেটেড যে ফিলিংস এবং ইমোশন সেগুলোও পুনরায় অনুভব করতে পেরেছিল। অর্থাৎ এই মানুষগুলো বলছেন অভিজ্ঞতা অনেকটা এইরকম যে তারা এক মুহূর্তে তাদের পুরো জীবনটা আরেকবার যাপন করার সুযোগ পেয়েছিলেন। কিছুদিন আগে আমি জর্ডান পিটারসনের একটা পডকাস্টে হামজা ইউসুফ নামে একজন ইসলামিক স্কলারের আলোচনা শুনছিলাম। সেখানে হামজা ইউসুফ বলেন তিনি একটা ভয়াবহ কার অ্যাক্সিডেন্টের শিকার হন যেখানে তার বাঁচার কথা ছিল না, যেখানে তিনি বলেন তিনি নিয়ার ডেথ এক্সপিরিয়েন্সের ভিতর দিয়ে গিয়েছেন, যেখানে তার লাইফ রিভিউয়ের অভিজ্ঞতাটাও হয়েছে। এই আলোচনার একটা ছোট্ট অংশ আপনাদের সামনে তুলে ধরছি। It was, and then I just saw like my inception all the way up to that moment. And I just saw my whole life literally as if I lived my life a second time, but in a moment. That was the experience. এই জার্নিতে পরের স্টেপ হচ্ছে দ্য বর্ডার অর লিমিট। অর্থাৎ এই পর্যায়ে এসে তারা এমন একটা কিছু দেখেন যেটা দেখে তারা বুঝতে পারেন এটা হচ্ছে একটা বর্ডার বা লিমিট, যে বর্ডারটা পার হলে তারা আর ফেরত আসতে পারবে না। এবং শেষ পর্যন্ত তারা তাদের এক্সপিরিয়েন্সের শেষ স্টেপে পৌঁছে যায়, সেটা হচ্ছে কামিং ব্যাক। অবশ্যই আমরা যাদের অভিজ্ঞতা জানতে পেরেছি তারা সবাই বেঁচে ফেরত এসেছেন, অর্থাৎ প্রকৃতপক্ষে মারা যাননি, সেজন্য এটাকে বলা হয় নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স। কিন্তু যারা এই নিয়ার ডেথ এক্সপিরিয়েন্সের এই পর্যায় পর্যন্ত চলে যায় তারা অনেকেই সেখান থেকে তাদের এই ফিজিক্যাল বডিতে আর ফেরত আসতে চান না। ইভেন তারা এই ফেরত আসাটাকে বাধা দেন। শেষ পর্যন্ত তাদের এই দুনিয়ায় রেখে যাওয়া কোনো অসমাপ্ত কাজ, যেমন তাদের সন্তান, তাদের পরিবার বা যে কোনো একটা অসমাপ্ত কাজের কথা স্মরণ করে তারা ফেরত আসেন, যদিও তারা সেখান থেকে আসলে ফেরত আসতে চান না। তারা শেষ পর্যন্ত ফেরত আসেন এবং আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠেন। এই নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স তাদের জীবনে একটা গভীর প্রভাব ফেলে, তাদের জীবনে একটা পজিটিভ চেঞ্জ আসে। অনেকেই বলেছেন এই অভিজ্ঞতার কারণে তাদের জীবনের পরিধি এবং গভীরতা দুটোই বেড়েছে, কারণ তারা এখন জীবন আসলে কি এটা নিয়ে অনেক বেশি ভাবেন এবং লাইফের আলটিমেট ফিলোসফিক্যাল কোয়েশ্চেনগুলোর উপরে বেশি গুরুত্ব দেন। বইটাতে আমি একটা ছোট কলেজ পড়ুয়া বয়সের ছেলের এক্সপিরিয়েন্স পড়ছিলাম। নিয়ার ডেথ এক্সপিরিয়েন্সের পর তার ভিতরে এমন গভীর জীবনবোধ এবং ম্যাচুরিটি এসেছে যে সে বলছে, আমি শুধু জানি আমার সাথে এটা ঘটার ফলে রাতারাতি আমার বয়স বেড়ে গিয়েছে। আমার সামনে এমন এক জগৎ উন্মোচিত হয়েছে যার অস্তিত্ব আছে সেটাই আমি জানতাম না। আমি শুধু এখন এটা চিন্তা করি যে এমন আরও অনেক কিছু আছে যেটা আমাকে খুঁজে বের করতে হবে। শুক্রবার রাতে মুভি দেখা আর ফুটবল খেলার বাইরেও জীবনে আরও অনেক কিছু আছে। আচ্ছা, নতুন একটা জগৎ উন্মোচিত হওয়া মানে কি সেটার আরেকটা উদাহরণ দিই।
মনে করেন কোনো একটা মানুষ জন্মগতভাবে অন্ধ, সে কখনো কোনো কিছু দেখতে যে কীরকম লাগে সেই ফিলিংটা কোনোদিন পায় না, সেই অনুভূতিটা কিন্তু তার নেই। আপনার আমার কাছে কিন্তু দেখতে পাওয়া খুবই নরমাল, কিন্তু একটা জন্ম অন্ধ মানুষ এই নিয়ার ডেথ এক্সপিরিয়েন্সের ফলে প্রথমবারের মতো সরাসরি কোনো জিনিস দেখতে পারার যে অনুভূতি সেইটা লাভ করে। কি সম্ভব কি অসম্ভব সেটার বাউন্ডারি তার জন্য উন্মুক্ত হয়ে যায়। যাই হোক, একটু আগে যেই ছেলেটার কথা বলছিলাম তার কথা বলতে গিয়ে আবার ইসলামিক স্কলার হামজা ইউসুফের কথা মনে পড়ল। তিনি 17 বছর বয়সে একটা ভয়ঙ্কর কার অ্যাক্সিডেন্টে নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স পান এবং সেই সময় তার লাইফের প্রায়োরিটি ছিল বেসবল আর মিউজিক। তিনি লাইফ আফটার লাইফ বইয়ের লেখক রেমন্ড মুডির সাথেও পরবর্তীতে দেখা করেছেন। এই নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স তাকে মৃত্যু পরবর্তী জীবন বা পরকাল নিয়ে ভীষণভাবে আগ্রহী করে তোলে এবং পরবর্তীতে ইসলাম ধর্ম গ্রহণ করেন। I actually came into Islam because of that. So I had a near-death experience. বাই দ্য ওয়ে, এই নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স কিন্তু কোনোভাবেই একটা নির্দিষ্ট ধর্ম, সোসাইটি, কালচার, ভাষা বা অভিজ্ঞতার মধ্যে সীমাবদ্ধ না। এখন যদি আমি কমপ্লিটলি ডিফারেন্ট আর একটা এক্সাম্পল দিই, আপনারা যারা মিশন ইম্পসিবল সিরিজ বা মার্ভেল মুভিজ দেখেছেন তারা নিশ্চয়ই জেরেমি রেইনারকে চিনেন। এই জেরেমি রেইনার 2023 সালে ভয়াবহ এক দুর্ঘটনার শিকার হন, যার ফলে তার নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স হয়। এই ভয়াবহ অবস্থা থেকে বেঁচে ফিরে এসে তিনি তার সেই এক্সপিরিয়েন্স মাই নেক্সট ব্রেথ নামক বইতে লিখে রেখেছেন। নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স বলে যে কোনো কিছু আছে সেটা জেরেমি রেইনার আগে আসলে জানতেনই না, কিন্তু পরবর্তীতে তিনি যখন এই অভিজ্ঞতার ভিতর দিয়ে যান এবং তারপরে যখন তিনি অন্য মানুষেরও নিয়ার ডেথ এক্সপিরিয়েন্সগুলো সম্পর্কে জানতে পারেন, তখন তিনি বলেছেন অন্য মানুষের অভিজ্ঞতার সাথে তার নিয়ার ডেথ এক্সপিরিয়েন্সের অভিজ্ঞতা ভীষণভাবে মিলে গিয়েছে। এজন্যই আমি একটু আগে বলছিলাম এই নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স কোনো একটা নির্দিষ্ট ধর্ম, ভাষা, সোসাইটি বা কালচারের মধ্যে সীমাবদ্ধ না। আমেরিকান রেডিয়েশন অঙ্কোলজিস্ট ডক্টর জেফ্রি লং প্রতিষ্ঠা করেছেন নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স রিসার্চ ফাউন্ডেশন। এই প্রতিষ্ঠানের ওয়েবসাইটে তিনি পুরো পৃথিবী থেকে বিভিন্ন ভাষায় এখনও পর্যন্ত প্রায় 5000-এরও বেশি নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স রেকর্ড করেছেন। আপনিও পড়ে আসতে পারেন। এখন যেই প্রশ্নটা দিয়ে ভিডিওটা শুরু করেছিলাম আবার সেই প্রশ্নটাতে ফেরত যাই। এই যে নিয়ার ডেথ এক্সপিরিয়েন্সের সময় অধিকাংশ মানুষেরই কিন্তু কোনো ডিটেক্টেবল হার্টবিট বা ব্রেন অ্যাক্টিভিটি থাকে না, বা থাকলেও মিনিমাম। তাহলে এই স্টেজে এসেও একদম মৃত্যুর দ্বার প্রান্তে দাঁড়িয়ে মানুষ যে এই রকম রিয়েল এবং কনশাস এক্সপিরিয়েন্স অনুভব করে, এটা কিভাবে সম্ভব? এমনকি ডক্টর জেফ্রি লং একটা ইন্টারভিউতে বলেছিলেন তিনি তার একটা রিসার্চে দেখেছেন 75% মানুষ বলেছে তারা তাদের নিয়ার ডেথ এক্সপিরিয়েন্সের সময় যে জিনিসগুলো এক্সপিরিয়েন্স করে সেগুলো তাদের কাছে বাস্তব জীবনের থেকেও বেশি রিয়েল মনে হয়েছে, অর্থাৎ তারা স্বাভাবিক জীবনের থেকে ওই সময় বেশি কনশাস ছিল। কিন্তু আবার সেই একই প্রশ্ন, নিয়ার ডেথ এক্সপিরিয়েন্সের মতো একটা মুমূর্ষু অবস্থায় এই রকম ফিজিক্যাল এবং ব্রেনের কন্ডিশন নিয়ে কি কোনো মানুষের পক্ষে এত হাইলি কনশাস এক্সপিরিয়েন্স অনুভব করা সম্ভব? কিভাবে সম্ভব? সেখান থেকে নিয়ার ডেথ রিসার্চাররা প্রশ্ন করতে চান তাহলে কি আমাদের শরীরই সব কিছু না? কনশাসনেস কি তাহলে সম্পূর্ণভাবে ব্রেনের উপরে ডিপেন্ডেন্ট না? মৃত্যুর সাথে সাথে কি আসলে তাহলে সব কিছু শেষ হয়ে যায় না? মৃত্যুর পরে কি মানুষ আরেকটা হায়ার কনশাস লেভেলে চলে যেতে পারে? এখন এই যে আমি নিয়ার ডেথ এক্সপিরিয়েন্সটা বর্ণনা করলাম, আমি যদি আপনাকে প্রশ্ন করি আউট অফ বডি এক্সপিরিয়েন্সের সময় রোগীর ফিজিক্যাল বডি থেকে আসলে কি বের হয়ে যায় যেটা ওই অপারেশন রুমের সব কিছু দেখতে পারে? ডক্টর জেফ্রি লং এটাকে বলেছেন সোল বা আত্মা, কিন্তু সায়েন্টিফিক্যালি চিন্তা করলে সোল কথাটা একটা আনকমফোর্টেবল সিচুয়েশন ক্রিয়েট করে। আপনি তো আর কোনো মেশিন দিয়ে মানুষের সোল বা আত্মাকে দেখতে পারবেন না। সুতরাং তিনি সোল শব্দটাকে ডিরেক্টলি ব্যবহার না করে ইনডিরেক্টলি এইভাবে বলতে চেয়েছেন যে আউট অফ দ্য বডি এক্সপিরিয়েন্সের সময় আমাদের ফিজিক্যাল বডি থেকে যেটা বের হয়ে যায় সেটা এমন একটা জিনিস যেটা বেঁচে থাকার জন্য আমাদের ফিজিক্যাল বডির দরকার নেই। এটা জানে যে সে কোনো একটা নির্দিষ্ট বডির সাথে ছিল, এটার 5টা সেন্সই আছে, এইটা নিজের মতো মুভমেন্ট করতে পারে, আমাদের বডির কারণে লিমিটেড না, এটা আমাদেরকে এক ডাইমেনশন থেকে আর এক ডাইমেনশনে নিয়ে যেতে পারে। অর্থাৎ এই নিয়ার ডেথ রিসার্চাররা বলতে চাচ্ছেন আমাদের ব্রেইনই শেষ কথা না, আমাদের সোল বা আত্মা আছে যেটা আমাদের বডিলি ডেথ বা ফিজিক্যাল ডেথ অর্থাৎ আমাদের মৃত্যুর পরেও টিকে থাকে। দেখেন এই যে তাদের বক্তব্য যে বডি এবং সোল দুইটা কমপ্লিটলি আলাদা জিনিস, এইটা কিন্তু ফিলোসফির সে বিখ্যাত আইডিয়া মাইন্ড বডি ডুয়ালিজমের সাথে মিলে যাচ্ছে। বিভিন্ন ধর্মেও বলা আছে আমাদের বডি এবং সোল আলাদা। আলোচনার সুবিধার্থে আপনি এখানে আপাতত ধরে নিতে পারেন সোল মানেই হচ্ছে মাইন্ড। ধর্মে বলা হচ্ছে সোল হচ্ছে ইমমর্টাল, মৃত্যুর পরে আছে পরকাল।
সক্রেটিস এবং প্লেটোর মতো বিখ্যাত ফিলোসফার আজ থেকে প্রায় 2500 বছর আগে বলে গিয়েছিলেন আমাদের বডি এবং সোল দুইটা আলাদা জিনিস। ঠিক একইভাবে আধুনিক ফিলসফির জনক রেনে ডেকার্টও কিন্তু ছিলেন একজন মাইন্ড বডি ডুয়েলিস্ট, অর্থাৎ তিনি বিশ্বাস করতেন মাইন্ড এবং বডি দুটো কমপ্লিটলি ডিফারেন্ট রিয়ালিটি। এবং অবশ্যই তাদের সাথে সবাই একমত না। এই গ্রুপটা মাইন্ড বডি ডুয়ালিজমের সাথে একমত না, তাদেরকে বলা হয় ম্যাটেরিয়ালিস্ট। কারণ সোলও দেখা যায় না, পরকালও দেখা যায় না। যেহেতু এগুলা দেখা যায় না, সুতরাং তারা বলবেন এগুলোতে বিশ্বাস করার কোনো কিছু নেই। তাদের এই ওয়ার্ল্ড ভিউটাকে বলা হয় ম্যাটেরিয়ালিস্ট ওয়ার্ল্ড ভিউ, অর্থাৎ তারা বলবেন ব্রেইনই সব কিছু, আমরা যদি ব্রেইনটাকে আরেকটু ভালো মতো বুঝতে পারি তাহলে আমরা এই সব কিছুই বুঝতে পারবো। তারা আসলে বলতে চান যে ফিজিক্যাল প্রসেসের মাধ্যমে সব কিছু এক্সপ্লেন করা সম্ভব। এই ম্যাটেরিয়ালিস্ট ওয়ার্ল্ড ভিউর অনেক লোকজন বলতে চান এই নিয়ার ডেথ এক্সপিরিয়েন্সটা একটা হ্যালুসিনেশন, বা বিভিন্ন ধরনের ড্রাগ দিয়ে এই ধরনের এক্সপিরিয়েন্স তৈরি করা যায়, বা অন্যান্য আরও অনেক কারণ থাকতে পারে। কিন্তু ডক্টর লং এর মতো যারা নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স রিসার্চার আছেন তারা অনেকেই বলেন এর কোনো কিছুই টোটালিটি অফ নিয়ার ডেথ এক্সপিরিয়েন্সকে ব্যাখ্যা করতে পারে না। এমনকি ম্যাটেরিয়ালিস্ট ওয়ার্ল্ড ভিউয়ের লোকজন আবার নিজেরাই একে অপরের সাথে একমত না। ডক্টর লং তার একটা ইন্টারভিউতে বলেছিলেন বিভিন্ন স্কেপটিকরা 30টার মতো আরও ভিন্ন ভিন্ন ব্যাখ্যা দাঁড় করানোর চেষ্টা করেছেন, কিন্তু এই কোনো ব্যাখ্যাই আসলে নিয়ার ডেথ এক্সপিরিয়েন্সের টোটালিটিকে ব্যাখ্যা করতে পারে না। Skeptics say, could it be due to reduced oxygen levels, hypoxia, increased carbon dioxide, hypercarbia, electrical activity, seizure activity, brainstem function? Those are all reasonable things to postulate as a hypothesis. I've studied pretty much every skeptic explanation I get my hands on, and they don't even begin to explain the what is described in a near-death experience. এইরকমই একজন ম্যাটেরিয়ালিস্ট ওয়ার্ল্ড ভিউয়ের মানুষ ছিলেন একাডেমিক নিউরোসার্জন ডক্টর ইবন আলেকজান্ডার, যার হার্ভার্ড মেডিকেল স্কুল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় সব মিলিয়ে রয়েছে 25 বছরের বেশি অভিজ্ঞতা। কিন্তু ডক্টর ইবন আলেকজান্ডারের সাথেই ঘটে যায় নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স, যেটা আজকের পৃথিবীতে অন্যতম সাড়া জাগানো নিয়ার ডেথ এক্সপিরিয়েন্সের ঘটনা। নিয়ার ডেথ এক্সপিরিয়েন্সের সময় তার ব্রেনের যে অবস্থা ছিল সেই অবস্থা থেকে আসলে তার বেঁচে ফিরে আসা এবং রিকভার করা একটা বিস্ময়কর ঘটনা। এই ঘটনার আগে তিনি বিশ্বাস করতেন ব্রেইনই মানুষের সব, কনশাসনেস থেকে এভরিথিং সব কিছু ব্রেনের উপরে ডিপেন্ডেন্ট, সোল, আত্মা, পরকাল এগুলো বলে কোনো কিছু নেই। নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স তার সমগ্র জীবনকে পুরোপুরি পাল্টে দেয়। সেই নিউরোসার্জন ডক্টর ইবন আলেকজান্ডার এখন কমপ্লিটলি অপোজিট একজন মানুষ। নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স থেকে বেঁচে ফিরে এসে তিনি লিখেছেন জনপ্রিয় একটি বই, দ্য প্রুফ অফ হেভেন। আচ্ছা, একটু আগে বলছিলাম না যে একটা গ্রুপ আছে যেই গ্রুপের মানুষরা মনে করে কিছু হাইলি পাওয়ারফুল ড্রাগের মাধ্যমে নিয়ার ডেথ এক্সপিরিয়েন্সের কিছু অনুভূতি পাওয়া যায়। ডক্টর ইবন আলেকজান্ডারের যেহেতু অলরেডি নিয়ার ডেথ এক্সপিরিয়েন্সের অভিজ্ঞতা আছে, তাই তিনি পরবর্তীতে এক্সপেরিমেন্টের জন্য ওই ডিএমটি ড্রাগ ট্রাই করে দেখেছেন। সেখানে তিনি কিছু সিমিলারিটি পেয়েছেন, কিন্তু কিছু গভীর পার্থক্যও দেখেছেন। তাই ডক্টর ইবন আলেকজান্ডারের ব্যক্তিগত মতামত হচ্ছে এই ডিএমটি ড্রাগের এক্সপিরিয়েন্স আর নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স সেম না। যাই হোক, যেই বইটা নিয়ে কথা বলার জন্য এই ভিডিওটা শুরু করেছিলাম সেই বইটা হচ্ছে লাইফ আফটার লাইফ। 1975 সালে ডক্টর রেইমন্ড মুডি যখন বইটা লিখেন তখন তিনিও বলেছিলেন যে এই নিয়ার ডেথ এক্সপিরিয়েন্সকে তিনি পরকালের প্রমাণ হিসেবে বলতে চান না। কিন্তু 2023 সালে এসে ওনার টোটাল 60 বছরের ইন্টারভিউ, অবজারভেশন, রিসার্চ, পার্সোনাল এক্সপিরিয়েন্স এবং চিন্তা ভাবনার উপর ভিত্তি করে তিনি প্রুফ অফ লাইফ আফটার লাইফ বইটি লিখেন। আর এই 60 বছরের অভিজ্ঞতার উপর ভিত্তি করে তাকে যদি এখন জিজ্ঞাসা করা হয় যে এই নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স কি মৃত্যু পরবর্তী জীবনকে ইঙ্গিত করে, এখন ডক্টর রেমন্ড মুডির উত্তর হচ্ছে ইয়েস। একটা কথা মাথায় রাখবেন যে এই নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স নিয়ে রিসার্চ এখন আস্তে আস্তে অনেক বাড়ছে, এবং এটা নিয়ে মাইন্ড বডি ডুয়েলিস্ট এবং ম্যাটেরিয়ালিস্ট এই দুই পক্ষের মধ্যে তর্ক বিতর্কও চলছে। ভবিষ্যতে হয়তো আমরা আরও অনেক ফ্যাসিনেটিং কিছু জিনিস জানতে পারবো, তবে আমাদের অপেক্ষা করতে হবে। এই নিয়ার ডেথ এক্সপিরিয়েন্সের রিসার্চের ফলাফল আগামী 50 বছর পরে যে কোন দিকে যাবে সেটা আমি জানি না। কারণ ডেথ বলতে আমি বুঝি ইরিভার্সেবল ডেথ, অর্থাৎ যেই মৃত্যুর পরে আপনি এই পৃথিবীতে আর ফেরত আসতে পারবেন না, এবং তারপরেই হচ্ছে প্রকৃত পরকাল। আর আজকে আমরা আলোচনা করলাম নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স নিয়ে, অর্থাৎ এটা আসল মৃত্যু না। কাউকে কাউকে হয়তো ক্লিনিক্যালি ডেড ঘোষণা করা হয়েছিল, কিন্তু তারা আবার বেঁচে ফেরত এসেছেন। পুরো রিসার্চটা থেকে আমি যে জিনিসটা জানার ব্যাপারে সবথেকে বেশি আগ্রহী বা ভবিষ্যতে যেটা আরও ভালোভাবে বোঝার চেষ্টা করব সেটা হচ্ছে আমাদের কনশাসনেসের সাথে আমাদের ব্রেনের সম্পর্কটা আসলে কি। আমি খুব সংক্ষেপে নিয়ার ডেথ এক্সপিরিয়েন্সের সাথে আপনাদের পরিচয় করে দেওয়ার চেষ্টা করলাম। আপনি যদি আরও বিস্তারিত জানতে চান তাহলে আপনি ডক্টর রেমন্ড মুডির এই দুইটা বই
ডক্টর জেফরি লং এর এভিডেন্স অফ আফটার লাইফ, ডক্টর ব্রুসের লেখা বই আফটার এবং ডক্টর ইবন আলেকজান্ডারের প্রুফ অফ হেভেন বইগুলো পড়তে পারেন। এছাড়া আমি আরও কিছু গুরুত্বপূর্ণ পডকাস্ট এবং ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশন এবং প্রথম কমেন্টে পিন করে দিব। কিন্তু আমি জানি যে অনেক প্রশ্নের উত্তরই এই ভিডিওটাতে হয়তো দেওয়া সম্ভব হয় নাই। আমি আপনাদেরকে সব রেফারেন্স দিয়ে দিয়েছি। আমি আপনাদেরকে এনকারেজ করব আপনারা নিজে নিজে পড়া এবং বোঝার চেষ্টা করবেন। ভবিষ্যতে আমি এই মাইন্ড বডি ডুয়েলিজম নিয়ে একটা কমপ্লিট ফিলোসফিক্যাল আলোচনা করব। আজকের ভিডিওটাতে আমি কমপ্লিটলি একটা ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে আপনাদেরকে এই মাইন্ড বডি ডুয়েলিজমের সাথে পরিচয় করে দেওয়ার চেষ্টা করলাম। এখন আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, আপনি কি একজন মাইন্ড বডি ডুয়েলিস্ট নাকি ম্যাটেরিয়ালিস্ট? অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন।